প্রত্যেকে কেমন আছো? ভালো আছো তো? ভালো করে থাকবে। এই অতিমারি থেকে রক্ষা পেতে গেলে আমাদের যে কিছু নিয়মাবলী কিছু বলা হচ্ছে সর্বস্তরে, সেই নিয়মাবলীগুলো পালন করে চলতে হবে। তার মধ্যে 1 নম্বর যেটা আমরা সকলেই জানি, কে? মাস্ক, তাই তো? বেশ, আজকের যে বিষয়টা আমরা পড়ব, ভূগোলের যে চ্যাপ্টারটা আমরা পড়ব, সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। এখন এই ভূমিকম্প কাকে বলে? না, ভূমিকম্প তাকেই বলে, দেখো শব্দটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। ভূমি আর কম্প, অর্থাৎ ভূমিভাগ কেঁপে যাওয়া, তাকে বলা হচ্ছে ভূমিকম্প। এখন ভূমিভাগ কিভাবে কেঁপে যায়? না, পৃথিবীর অভ্যন্তরভাগে কিছু প্রাকৃতিক কারণ, কিছু অপ্রাকৃতিক কারণে অভ্যন্তরভাগটা হঠাৎ করে আন্দোলিত হয়ে যায় বা কেঁপে যায়। কেঁপে গেলে সেই কম্পন ভূপৃষ্ঠের ওপরে উঠে আসে, উঠে এসে আমাদেরকে জানান দেয়। আমরা তখন জানতে পারি এই যে কম্পন ওপরে উঠে এলো, তখনই তাকে বলা হয় ভূমিকম্প। অর্থাৎ ভূগোলের ভাষায় ভালো করে বলতে গেলে বলা যায়, ভূমিকম্প বলতে ভূগর্ভের প্রবল ভূ আন্দোলনের ফলে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণের জন্য আকস্মিকভাবে ভূপৃষ্ঠ যখন কেঁপে ওঠে, তখনই তাকে বলা হয় ভূমিকম্প। এখন এই ভূমিকম্প ভূগর্ভের বিভিন্ন প্রকার কার্যকলাপের ফলে যে বলের সৃষ্টি হয়, তার প্রভাবে যা ঘটে তাকে বলা হয় ভূ আলোড়ন। আর ভূ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠে যেসব ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন ঘটে, তারা ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনের অন্তস্থ ক্রিয়া নামে পরিচিত হলো। এখন এই ভূমিকম্প, তাহলে একটু আগে মানে যেটা বললাম সেটাই আরও ভালো করে যদি বলা যায়, সেটা হচ্ছে জলের ভেতরে সৃষ্টি কোনো বুদবুদ যখন ওপরে উঠে আসে, তখন কি হয়? তরঙ্গের আকারে জলের চারিদিকে, উপরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়লে কি হয়? তাকে যেমন চোখে দেখা যায়, ঠিক সেরকমই মাটির তলাতেও একই রকম কম্পন উঠে সৃষ্টি হয় এবং সেই কম্পন ভূপৃষ্ঠের ওপরের চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু আমরা এই ছড়িয়ে যাওয়া কম্পনটাকে দেখতে পাই না, আমরা সেটাকে অনুভব করি। কেন? না, ভূপৃষ্ঠ কঠিন বলে ভূগর্ভে সৃষ্ট কোনো কম্পন তরঙ্গের আকারে উপরে উঠে এলে তখন আমরা কি করি? সেই তরঙ্গের আকারে উঠে আসা কম্পনকে চোখে না দেখতে না পেলেও কম্পনের তরঙ্গটাকে অনুভব করি। তখন কিভাবে অনুভব করি? না, ভূপৃষ্ঠ কি হয়? হঠাৎ হঠাৎ করে ক্ষণিকের জন্য, অর্থাৎ অল্প সময়ের জন্য মৃদু মানে হালকা বা প্রবল বেগে, অর্থাৎ খুব জোরে কেঁপে ওঠে। তখন তাকে বলা হয় ভূমিকম্প বা আর্থকোয়েক। এখন এই ভূমিকম্প সৃষ্টি যে হয়, সৃষ্টির প্রথম অবস্থায় ভঙ্গিল পর্বতগুলো, আচ্ছা ঠিক আছে, ওটা না হয় অতটা আমরা ভেতর অবধি যাচ্ছি না। যাই হোক, ভূমিকম্প সৃষ্টি যে হয় তার দুটো অংশ রয়েছে, জানো তো? দুটো অংশ বলবো না, আরও দুটো শব্দ জেনে রাখো। একটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, আর একটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র কোনটা? না, ভূমিকম্পের কেন্দ্র যেমন দেখো, এই যে ছবিটা আমরা দেখছি সবুজ কালার, তোমাদের বইয়ের মধ্যেই ছবিটা দেওয়া আছে। এই বইয়ের মধ্যে যে ছবিটা দেখবে, সেটা হচ্ছে কেন্দ্র তাকেই বলবো যেটা হচ্ছে ভূগর্ভের অভ্যন্তরে যেখানে ভূমিকম্পটা সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বসবাস করছি এই এই অংশে, যে বাড়িটা দেখছো এই জায়গাটায় আমরা বসবাস করছি ভূপৃষ্ঠের ওপরটায়। ভূপৃষ্ঠের তলদেশে মাটির আছে, তার তলদেশে অভ্যন্তর বা খনন করলে অনেক দূর পর্যন্ত পৌঁছানো যায়, আমরা জানি। তলদেশ অবধি, মানে তলদেশ পর্যন্ত, একদম কেন্দ্রমণ্ডল পর্যন্ত প্রবেশ করা যায় না, ঠিক কথা, কিন্তু অনেকটা পর্যন্ত, কিছুটা পর্যন্ত খনন করা যায়। তো যাই হোক, এই অভ্যন্তরভাগে মাটির তলদেশে একটা কম্পন তৈরি হয়। সেই কম্পনটা ক্ষণিকের জন্য এরকম তরঙ্গ গোল 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 গোলভাবে এই চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে যে জায়গায় সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্র, আর যে জায়গায় ছড়িয়ে পড়ছে সেটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। সেই জায়গাটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। অর্থাৎ যেমন দেখো, তোমাদের এই ভূমিকম্পের মধ্যে এখানে দেওয়া আছে, প্রথমেই তোমাদের যে ছবিটা দেওয়া আছে দেখো, সেটাতে কি দিচ্ছে? না, সেটাতে বলছে যে তোমার এই যে আর্থকোয়েকের এই অংশটা আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে মনোরম জলবায়ুর জন্য
এই শহরটা পৃথিবী বিখ্যাত, কিন্তু কি হচ্ছে, এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস মানে শহর দুটি মানে দেখা যায় যে একটা ফল্ট বা চ্যুতির ওপরে অবস্থিত। এই যে একটা চ্যুতি ফল্ট রয়েছে এর ওপরেতে অবস্থিত। এই অঞ্চলে কি রয়েছে না, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে, ফলে সমস্ত অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। এখানে দেখো দুটো শব্দ তোমরা পেলে, একটা হচ্ছে পাত আর একটা হচ্ছে ফল্ট। ফল্ট কি না, ফল্ট হচ্ছে চ্যুতি। চ্যুতি কাকে বলে না, চ্যুতি হচ্ছে দেখো ভূগর্ভে যখন প্রচণ্ড ভূয়ালোড়ন হয় না, তখন দু রকমের শক্তি কাজ করে। দুটো শক্তি ভিন্ন ধর্মী, একটা হচ্ছে সংকোচন শক্তি টানছে, একটা হচ্ছে প্রসারণ শক্তি। এর ফলে কি হয়, কখনো টানছে আবার কখনো ছেড়ে দিচ্ছে। এই সংকোচন আর প্রসারণের ফলে শিলার মধ্যে একটা ফাটল তৈরি হয়। পরপর কয়েকবার ওই একই অঞ্চলে ভূয়ালোড়ন ওরকমভাবে যদি ঘটে থাকে, তখন দেখা যায় যে পূর্বের ওই যে ফাটলটা তৈরি হয়েছিল সেই বরাবর শিলাস্তরটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ চ্যুতি সৃষ্টি হয়, এবং এই কারণেই ভূমিকম্প তৈরি হয়। তাই এখানে চ্যুতি। আরও একটা কারণে ভূমিকম্প তৈরি হয়, যেখানে শব্দ দুটো তোমরা পেয়েছো, পাত, অর্থাৎ ভূপৃষ্ঠ এবং ভূগর্ভ কতগুলো চলনশীল, ভূপৃষ্ঠ না মানে আমাদের ভূ অভ্যন্তর কতগুলো চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলো পরস্পর চলছে। এই অঞ্চলে এই সান ফ্রান্সিসকো চ্যুতি যেখানে রয়েছে, সেই অঞ্চলে পূর্বের দিকে প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে। ফলে কি হচ্ছে, সংলগ্ন অঞ্চলটা অত্যন্ত অস্থির, ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছে। এর ফলে দুটো পাতই পরস্পর, যখন একটা পাত দেখো পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে আর উত্তর আমেরিকা পাত দক্ষিণে, তাহলে প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে উত্তর দিকে চলছে, এই যেটা প্রশান্ত মহাসাগরীয় পাত, ঠিক আছে, এই প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর দিকে চলছে। আর কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে উত্তর আমেরিকা পাত, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের এই অংশটা উত্তর আমেরিকা পাত দেখা যাচ্ছে, এটা দক্ষিণ দিকে চলছে পরস্পর, এটা উত্তরে চলছে, এটা দক্ষিণ দিকে চলছে, তোমাদের অ্যারো দিয়ে দেখানোও আছে দেখো। এর ফলে এই জায়গাটা ক্রমশ অস্থির হয়ে যাচ্ছে। এর ফলে এখানে প্রায়শই ভূ আন্দোলন বা ভূমিকম্প সৃষ্টি হয়। এর ফলে একবার 1906 সালে প্রচণ্ড জোরালো ভূমিকম্প হয়েছিল। এই জোরালো ভূমিকম্পের জন্য শহরটা প্রায় ধ্বংস হয়ে যায়। এই অংশটাতে দেখো একটু, এই অংশটা দেখাবো আমি। এই অংশটার মধ্যে দেখো এই যে এই সান ফ্রান্সিসকো চ্যুতি যেটা আছে, এই চ্যুতির এই অংশটাও কিন্তু প্রচণ্ডভাবে মানে ওই দুটো পাতের একটা উত্তরে আর একটা দক্ষিণে যাওয়ার সুবাদেই বলবো, একটা উত্তরে একটা, এই যে এটা উত্তর দিকে যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, আর কি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র পাত্র দক্ষিণে আসছে, ফলে এই জায়গায় একটা প্রচণ্ড বড় ফাটল তৈরি হয়ে একটা চ্যুতি তৈরি হয়ে গেছে বিশাল। ফলে এখানটা স্থানান্তরিত চ্যুতি নামে পরিচিত। এবং এই সান ফ্রান্সিসকো শহরটি ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকের উপকূল বরাবর এটা অবস্থিত, ক্যালিফোর্নিয়ার মধ্যে রয়েছে। এটা পৃথিবীর বিখ্যাত শহর, তথাপি এই শহরে বাস করা বেশ ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। এই শহরে যে বাস করতে গেলে বেশ ঝুঁকির মধ্যে, কেননা নানা রকম সময় 1906 সালে তোমাদের বইতে দেখো দেওয়া আছে 1906-তে ভূমিকম্প হয়েছিল, 1857 সালে হয়েছিল, এবং 1660 সম্ভবত 1690 সালেও ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফলে কি হয়েছে, সমস্ত শহরটা ধ্বংস হয়ে যায়। এখন এই ভূমিকম্প নানা কারণের ফলে সৃষ্টি হতে পারে। কীরকম কারণের ফলে সৃষ্টি হয় তোমাদেরকে বলি না, পৃথিবীর এক মিনিট দাঁড়াও। পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানা অত্যন্ত ভূমিকম্পন প্রবণ, আর এই জন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্পন কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চারণ, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভের গহ্বর, খনি, সুড়ঙ্গ খনন, জলধার নির্মাণ করা, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ যদি মুক্ত হয়, তাহলেও ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প সৃষ্টি হয়।
তার এই যে শব্দগুলো পড়া হলে এর অর্থ কি? ভূমিকম্প কতগুলো কারণের ফলে সৃষ্টি হয়। যেমন প্রথমে তোমাদের কি দেওয়া আছে না, এখানে পাত সঞ্চালন কারণের ফলে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ভূত্বকের পাত সংস্থান তত্ত্ব রয়েছে, সেই তত্ত্ব অনুযায়ী শিলামণ্ডলের উপরিভাগ বা ভূত্বক, শিলামণ্ডলের ওপরের অংশ বা ভূত্বক কতগুলো পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এই পাত বা প্লেটের সমন্বয় দ্বারা গঠিত। এবং এটা কি হয়, এই চাপের পার্থক্যের ফলে এই পাত বা প্লেটগুলো বিভিন্ন জায়গায় চাপ বিভিন্ন রকম থাকার জন্য এই পাত বা প্লেটগুলো গতিশীল হয়ে পড়ে, অর্থাৎ চলতে থাকে। এবং আধুনিক ভূতাত্ত্বিকগণের মতে সমগ্র ভূত্বক প্রায় 11টা প্রধান পাত এবং 20টি অপ্রধান পাতে বিভক্ত। এবং মহাদেশীয় পাতগুলির নিচে সামুদ্রিক পাতের অনুপ্রবেশের ফলে সংঘর্ষ হয়ে পাতগুলো চলে। ফলে কি হয়, পাশাপাশি দুটি পাত যদি নিজেদের কাছ থেকে দূরে সরে যায় তখন ভূমিকম্প সৃষ্টি হয়। ফলে পাত সঞ্চালনের ফলে ভূমিকম্প হতে পারে। আগ্নেয়গিরির যেমন বইতে দেওয়া আছে কি, অগ্নুদ্গম, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে যখন আগুন বেরিয়ে আসে তখনও ভূমিকম্প হতে পারে। এছাড়া যদি আমরা গহ্বর খনন করি, সুড়ঙ্গ খনন করলে জলধার অর্থাৎ বিশাল নদীর জলকে বাঁধ দিয়ে যদি বেঁধে রাখি তখনও ভূমিকম্প হতে পারে। বোমা বিস্ফোরণের ফলেও ভূমিকম্প হতে পারে। এইভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং তোমাদের আগেই বললাম যে এখানে দেখো যে কেন্দ্র আর উপকেন্দ্র সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে। এবার এই যে কেন্দ্র বা উপকেন্দ্র, যেমন দেখবে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস কাকে বলে, যে স্থানে কম্পনটা সৃষ্টি হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। আর উপকেন্দ্র কাকে বলে, পুরো তরঙ্গের আকারে উপরিভাগে যেখানে এসে ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা পুকুরের মাঝে এই যে দেওয়া আছে ঢিল চুড়লে ঢেউগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি উপকেন্দ্র থেকে দিকে ছড়িয়ে যায় তরঙ্গের মতো। একে বলা হয় ভূমিকম্পের তরঙ্গ। এই তরঙ্গ 3 রকমের হয়ে থাকে। কি রকম তরঙ্গ না, দেখো প্রাথমিক তরঙ্গ, এই যে প্রাথমিক তরঙ্গ রয়েছে, প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। দ্বিতীয় পর্যায়ের সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, এই তরঙ্গ দ্বিতীয় পর্যায়ের ওয়েভ। এবং আরেকটি তরঙ্গ সেটা হচ্ছে তোমার পৃষ্ঠ তরঙ্গ বা লেভেল ওয়েভ বা এল ওয়েভ, এটাকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। এখন এই যে 3 রকমের তরঙ্গ রয়েছে, 3 রকমের তরঙ্গের কোন তরঙ্গের ক্ষমতা কতটা বেশি বা কতটা কম সেটা নির্ভর করে থাকে তরঙ্গের ভাগ অনুযায়ী। অর্থাৎ প্রাথমিক তরঙ্গ কি, এই প্রাথমিক যে তরঙ্গ, অর্থাৎ এই যে ঢেউয়ের মতো পুকুরের ঢিল চুড়লে যে জিনিসটা আমরা দেখতে পাই যে জলটা আন্দোলিত হতে হতে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম এক্ষেত্রেও ঠিক তাই। প্রাথমিক তরঙ্গ কি না, সব থেকে দ্রুত, এটা সেকেন্ডে কত যায়, 6 কিলোমিটার যায়। দেখো লেখা আছে সেকেন্ডে 6 কিলোমিটার। এই তরঙ্গ ভূপৃষ্ঠের প্রথম এসে পৌঁছয়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়। কঠিন ভূপৃষ্ঠের ওপর দিয়ে তরল জলের মধ্যে এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এটা যাওয়া আসা করতে পারে। দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, এটা কি হয়, পি তরঙ্গের পরে এই তরঙ্গ সৃষ্টি হয় 3 থেকে 5 কিলোমিটার, গতিবেগটা একটু কম সেকেন্ডে, এবং ভূপৃষ্ঠে 3 থেকে 5 কিলোমিটার গতিবেগে এসে ভূপৃষ্ঠে এসে এটা পৌঁছতে পারে। এর ফলে কি দেখা যায়, এই 3 থেকে 5 কিলোমিটারের এতে আসার সাথে সাথেও দেখা যায়, দেখো, এবং এখানে কি দেখা যাচ্ছে, 3 থেকে 5 কিলোমিটার সেকেন্ডে আসার সাথে সাথে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বস্তুকণার ওপর নিচ ওঠানামার মাধ্যমে এটা প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে তরল আর গ্যাসের মধ্যে দিয়ে যেতে পারে না, কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে 3 থেকে 4 কিলোমিটার সেকেন্ডে। এটাকে লাভ তরঙ্গ বা র্যালে তরঙ্গ বলা হয়। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণে বেশিরভাগই ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ এই তরঙ্গটার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের উপরই ভূপৃষ্ঠের উপরিভাগের ক্ষয়ক্ষতিগুলো বেশি হয়ে থাকে। এখানে দেখো দেওয়া আছে সংকোচন প্রাথমিক তরঙ্গের একটা ছবি, তারপরে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ডারি ওয়েভের ফলে যে ছবি, এবং এই লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গের ছবিও এখানেতে তোমাদের দেওয়া আছে। এখন এই তরঙ্গগুলো সম্পর্কে নানা রকমের রয়েছে, যেমন এল তরঙ্গ, যেমন পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ যেটা আমরা বলছি, সেই এল তরঙ্গ তোমার যে সৃষ্টি হয়ে থাকে সেখানে দেখায় উপকেন্দ্র থেকে আরেক ধরনের তরঙ্গ ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়ে পার্শ্ব তরঙ্গ বলে। এই তরঙ্গের ফলে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়, একটু বেশি সময় ধরে হয়তো থাকে, তাই ক্ষতির পরিমাণ সবচেয়ে
বেশি হয়। এখন এই ভূমিকম্প তরঙ্গের সাথে আরও একটা কথা শব্দ পড়তে হয় আমাদের, সমতীব্রতার রেখা। একই রকম ভূকম্পনযুক্ত স্থানগুলোকে নিয়ে যে রেখার দ্বারা কাল্পনিকভাবে মানচিত্রে যুক্ত করা হয় সেই রেখাকে সমভূকম্পন রেখা বলা হয়। এছাড়া আরও আছে ভূমিকম্পের পরিমাণ। পরিমাণের ক্ষেত্রে তোমাদের বইতে দেখো দেওয়া আছে, এখানে দেখো ভূমিকম্পের দুটো জিনিস একটা আছে। একটা হচ্ছে সিসমোগ্রাফ, একটা শব্দ পেয়েছো, এই সিসমোগ্রাফ শব্দটা পেয়েছো। সিসমোগ্রাফ দেখো, এই যে সিসমোগ্রাফ দেখা যাচ্ছে তোমাদের, সিসমোগ্রাফ বা ভূকম্প লিখো যন্ত্র। এই পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর প্রচুর ভূমিকম্পের পরিমাণ কেন্দ্র রয়েছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা দেওয়া যায়। এখন এই ক্ষয়ক্ষতি এবং তীব্রতা, কম্পনের ক্ষয়ক্ষতি কতটা হলো আর তীব্রতা কতটা রয়েছে সেটা মাপা হয় রিক্টার স্কেলে। চার্লস রিক্টার এই স্কেলের সূচক মাত্রা সৃষ্টি করেন 0 থেকে 10। 0 থেকে 10, এই জন্য এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের, দেখো এই এর মধ্যে বইয়েতে, এতে দেখো ছবিটাতে দেওয়া আছে 0 থেকে 10। অর্থাৎ এই যে কম্পনটা রয়েছে, এই কম্পনের মধ্যে দেখো প্রতিটি মাত্রায় ভূমিকম্প তার আগের চেয়ে 10 গুণ হয়। অর্থাৎ এই যে নগণ্য এখান থেকে সৃষ্টি হচ্ছে, এই অংশ নগণ্য, এরপরে 3 যাচ্ছে, 3 থেকে 3 পর্যন্ত হচ্ছে মৃদু তরঙ্গ, দেখতে পাচ্ছ মৃদু তরঙ্গ। 3 থেকে 4-এর দিকে যখনই যাচ্ছে এটা হচ্ছে কম, অর্থাৎ এখানে অনুভব কম্পনটা কম হয়, ক্ষয়ক্ষতির হানাটাও কম হয়। কিন্তু 3-এতে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে এটা 10 গুণ আরও বেশি। তারপরে চলে যাচ্ছে স্কেলটা 5-এ, 5-এ হচ্ছে মাঝারি হচ্ছে, হ্যাঁ মাঝারি, তাহলে 4-এতে যা হয়েছে তার 10 গুণ 5-এতে, ঠিক আছে। তারপরে হয়ে যাচ্ছে বেশি, অর্থাৎ 6-এতে চলে যাচ্ছে, 6 থেকে 7-এর মধ্যে হচ্ছে বেশি, ক্ষয়ক্ষতি বেশ ভালোই হয়। আবার 7 থেকে 8 হচ্ছে বিরাট ক্ষয়ক্ষতি হয়, থাকছে প্রবল, হ্যাঁ। তারপরে থাকছে 8 থেকে 9-এর মধ্যে বিধ্বংসী, অর্থাৎ রিক্টার স্কেলের এখানে মানে বিধ্বংসী হচ্ছে রিক্টার স্কেলের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি 9.1-এ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এখানেতে হয়ে থাকে। যেমন 2004 সালে সুনামিতে রিক্টার এতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ছবিটা নিজেরা দেখতে পাচ্ছ, দেখো এই যে সুনামি দেওয়া আছে, এবং তারপরে নেপালের ভূমিকম্প 2015-তে হয়েছে, হ্যাঁ এই সব কিছু দেওয়া আছে। যাই হোক, এরপরে আরও একটা ছবি আছে, দেখো সব সিসমোগ্রামের মূল গঠন এক। শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পেন আটকানো থাকে, আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে, একে সিসমোগ্রাফ বলে। এখন ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাহলে এতটা পর্যন্ত থাক আজকে। এইটা প্রথম থেকে তোমরা যেটা পড়ালাম আমি একদম চুতির এই জায়গা থেকে, এবং এই দুটো ছবি, এই ছবিটা আর করতে পারবে না, এই ছবিটা আর এই ছবিটা প্র্যাকটিস করবে নিজেরা। এটা কাজ থাকলো। আর থাকলো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের এই ছবিটা তৈরি মানে ভালোভাবে করবে, এই বাড়িটা আঁকতে হবে না, বাকি অংশটা করে নেবে। আর এই স্কেলটা ভালো করে দেখে স্কেলটা একবার খাতাতে, একবার না দুবারই খাতাতে লিখবে, লিখবে না, আঁকবে, একে এই এগুলো যা পয়েন্টিংগুলো আছে সেগুলো, তাহলে একটা ধারণা জন্মাবে যে স্কেলটা কীভাবে কাজ করে। আর প্রত্যেকটা মান এই যে আছে না, 3 থেকে 4, 5, 6, 7, একটা থেকে আরেকটা 10 গুণ শক্তি সম্পন্ন, 4 থেকে 5 আবার তার 10 গুণ, 5 থেকে 6 আবার 10 গুণ, অর্থাৎ 3 থেকে এই 6 মানে 10 গুণ করতে করতে লাফিয়ে বাড়ছে। ফলে যত উপরের দিকে যায় এর শক্তি মানে কম্পনের শক্তি অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্প যদি হয়ে থাকে তাহলে বিরাটভাবে ক্ষয়ক্ষতি হয়। 1960 সালের চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।